সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব দরপতনের মূলে আইপিও। আর এর প্রসঙ্গে আলোচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এফসিএ। জনাব জাকির হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। স্বাগত। তালিখাত অনুষ্ঠানে জি, দরপতনের মূলে আইপিও প্রশ্নবোধক চিহ্ন রেখে আসলে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা জানতে চাই যে আইপিওই কি দরপতনের মূলে কিনা। একের পর এক দুর্বল আইপিও ঢাকার পুঁজিবাজারে আসছে এমন অভিযোগ করেছেন যারা বিনিয়োগকারী। তারা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে পুঁজিবাজারে যে আমরা সম্প্রতি যে ব্যাপক দরপতন দেখলাম, সেই দরপতনের পেছনে কাজ করেছে এইসব দুর্বল মানহীন কোম্পানির আইপিও। দর ধরে রাখতে না পারায় এই বাজারে আইপিও আপাতত বন্ধ রাখার কথা বলছেন অনেকেই। ঢাকা স্টকের কিছু পরিচালকের সঙ্গে কথা হয়েছে আমার, তারাও এরকম প্রস্তাবনার পক্ষে, কেউ আবার হয়তো বিপক্ষে রয়েছেন। আসলে বিষয়টি কি, দরপতন কি এই আইপিওই ঘটালো পুঁজিবাজারে? আসলে বাজারে দরপতনের যতগুলো কারণ রয়েছে, দুর্বল আইপিও তার মধ্যে একটা, অনেকগুলো কারণে একটা, একমাত্র কারণ সেটা ঠিক না। এবং এটার জন্যে মূল যে বিষয় যে আইপিওর কারণে বাজারে কিছুটা হয়তো দরপতন প্রভাবিত হয়েছে। কিছু যতগুলো আইপিও গত এক বছরে এসছে তার প্রায় সবগুলোই তাদের যে মূল্যে মার্কেটে এসছিল সেই মূল্য থেকে কম মূল্যে অবস্থান করছে। এবং এক বছর আগে আইপিওতে এসছে এমন অনেক শেয়ারই তাদের ফেস ভ্যালুর নিচেও ট্রেড হয়েছে, এমন এক্সাম্পলও আছে। সো আইপিওর এই উচ্চ মূল্যে মার্কেটে আসা এবং সাবসিকুয়েন্টলি সেটার দাম পড়ে যাওয়া, এটা মার্কেটে ওভারঅল সূচকের উপর প্রভাব অবশ্যই পড়ছে। বিনিয়োগকারীদের আস্থার একটা ব্যাপার এই জায়গাটাতে অবশ্যই একটা হোঁচট খাচ্ছে। সো বাজারে যে ওভারঅল দরপতন, তার মূলে এটার কিছুটা কারণ রয়েছে, এটার প্রভাব রয়েছে, অস্বীকার করার উপায় নেই, রাইট। কিন্তু মূল ব্যথা হলো যে আমাদের মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো, এটা হওয়া উচিত না। আইপিও, দুর্বল আইপিওর কারণে বাজারে প্রভাব হচ্ছে, বাজার দরপতন হচ্ছে, আস্থার সংকট হচ্ছে, এটার জন্য আইপিও বন্ধ করে দিব তেমনটা না। আইপিও দুর্বল বলতে আসলে যে শেয়ারগুলো মার্কেটে এসছে তার যে প্রাইসে এসছে ওই প্রাইসটা যৌক্তিক না, এই জায়গাটাতেই তো আমরা দুর্বলতা বলছি। শেয়ার যেটা এসছে, যে কোম্পানি এসছে, সেই কোম্পানি কিন্তু দুর্বল ছিল না, বাট তার যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা যৌক্তিক ছিল না। সো যৌক্তিক প্রাইসটা নির্ধারণের ক্ষেত্রে যে মেকানিজমটা মার্কেটে এখন কাজ করছে, এই মেকানিজমের ভিতর দুর্বলতা রয়েছে। দুইটা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, একটা হচ্ছে আপনার বুক বিল্ডিং। গত যে সব আইপিও নিয়ে আসলে অভিযোগ এসেছে তার ম্যাক্সিমামগুলো কিন্তু বুক বিল্ডিং মেথডে, প্রিমিয়াম যোগ করে মার্কেটে। এক্স্যাক্টলি। তা এই বুক বিল্ডিং মেথডে যখনই হয়েছে তখন সেখানে প্রাইস নির্ধারণের ক্ষেত্রে মার্কেট থেকে কিছু অফার নেওয়া হয় বিভিন্ন যারা মার্কেটে ইনভলভ আছে, মার্চেন্ট ব্যাংকিং এবং অন্যান্যরা, তাদের কাছ থেকে। এই অফারের প্রাইসটা নেওয়ার ক্ষেত্রে উভয়ই, যিনি আইপিওতে মার্কেটে শেয়ার নিয়ে এসছেন এই কোম্পানি অন্যান্য কোম্পানিকে প্রভাবিত করে নানাভাবে, ওই প্রাইসেই বা তারা যে প্রাইস চাচ্ছে সেই প্রাইস থেকে উচ্চ মূল্যে এখানে অফারটা দেওয়ার জন্য। এই প্রভাবে মার্কেটে এটা আসে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঘরে বসে দেখে কিন্তু কিছু করতে পারে না, করার মতো ওই জায়গার বিধানটা নেই। কিন্তু এই বিধানটা থাকা দরকার ছিল যে এই প্রাইসটা আসার পরে এটা যে যথাযথভাবে অ্যানালাইসিস করে, বিচার বিশ্লেষণ করে তারপরে প্রাইসটা নির্ধারণ করা, সেই জায়গাটা নেই। প্রাইস মার্কেটে যেটা নির্ধারণ হয়ে যাচ্ছে এদের বিল্ডিং এর মাধ্যমে, সেটাই এখানে এসে নির্ধারণ হচ্ছে। এটা ঠিক সঠিক যাচ্ছে না। যৌক্তিক মূল্য যাচাই বাছাই নিয়ন্ত্রক সংস্থা ব্যর্থ, এটা একদম আমরা বলতে পারি যে যৌক্তিক মূল্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নিউশাস্ত্রের এই ক্ষেত্রে কোনো হাত নেই। তারা একটা সিস্টেম করে দিয়েছে, ওই সিস্টেমের মধ্যে যে প্রাইস আছে ওই প্রাইসই চলে এসেছে, অর্থাৎ তারা মার্কেটের উপরে ছেড়ে দিয়েছে। এটা তো বিডিং এর মাধ্যমে হয়, রাইট। এই বিল্ডিং এর কাজটা কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের দ্বারা হচ্ছে, তারপরে এটার আর কোনো প্রভাব তাদের সঙ্গে থাকছে না। তাদের হাতে যে শেয়ারগুলো থাকছে সেই শেয়ারগুলো সাবসিকুয়েন্টলি তারা বিক্রি করছে। আমরা এমনটা অনেক আইপিও দেখেছি যে মার্কেটে শেয়ার আসার পরে দাম কিন্তু অনেক বেড়েছে। মানে 10 টাকা শেয়ার 50 টাকা আসলো, সেটি আমরা 100 টাকা দেখেছি। সো যারা এই বুক বিল্ডিং মেথডে পার্টিসিপেট করেছিল তাদের লকিং উঠে যাওয়ার পরে তারা বিক্রি করেছে। তারা বিক্রি করে মার্কেট থেকে যখন সরে গেছে, ইনিশিয়ালি যারা ইনভেস্ট করেছিল তারা যখন তাদের টাকাটা তুলে নিয়ে গেছে, এরপরে এই শেয়ারটা ফল করেছে। তো তখন এই শেয়ারটা এই দামে থেকে ফল করা, ওই হাই প্রাইসে কিনেছে, তারা বের হতে পারে, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিতে সে যেমন পুঁজি হারাইছে, ঠিক একেবারে সে আস্থা হারাইছে, দুটোই হারাইছে। সেই দুটো হারানোর একটা প্রভাব ওভারঅল মার্কেটে রয়েছে। তো এই জায়গাটাতে সংস্কার করা দরকার, আইপিও বন্ধ করা দরকার না। আইপিও মার্কেটের প্রাণ। আপনারা স্মরণ করে থাকবেন যে আমাদের মার্কেটে 2010 সালের মতো উত্থান তো কখনো হয়নি। কিন্তু সবশেষ যে আইপিও গুলো এসেছে সেখানে বিনিয়োগকারীদের লটারিতে অংশগ্রহণ এবং আগ্রহ কি আগের মতো লক্ষ্য করা গেছে? না, সেটা নেই। সেটার একটা কারণ তো 2010-এর পরবর্তী বিনিয়োগকারীদের ওভারঅল যে মার্কেটের অবস্থা, তাদের যে পার্টিসিপেশন, এটা নেই। 2010 পূর্ববর্তী সময় গ্রামীণ ফোন যখন মার্কেটে আসলো, তখন তার আইপিও নিয়ে মার্কেটে যেটা হই রব উঠেছিল, অনেক নতুন বিনিয়োগকারী যারা মার্কেট সম্বন্ধে কিছু বুঝতো না, তারা গ্রামীণ ফোন আইপিওর মাধ্যমে মার্কেটে এসেছিল।
তো এইরকম মানের এখন আইপিও যখন একটা নতুন কোম্পানি আসে তখন কি বিনিয়োগকারীদের মধ্যে সেই উৎসাহ সেই উদ্দীপনা লক্ষ্য সেই করা যায়? এই জায়গাটা তৈরি হয়নি, কারণ ওই রকম মানের আইপি, ওই মানের ক্ষেত্রে ওই রকম মানের কোম্পানি কিন্তু আসেনি। এবং যে কোম্পানিগুলো আসছে তারা যে প্রাইসটা পেলে সন্তুষ্ট হয়, ওই প্রাইসটা তারা কিভাবে পেতে পারে সেই চেষ্টাটা করে ওই প্রাইসে তারা পাচ্ছে। এরপরে কোম্পানিরও কোনো দায়বদ্ধতা থাকছে না, মার্কেটে যে যারা ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি সেই আরো কোম্পানিকে কোনো নিয়ে দায়বদ্ধতা এসেছে থাকছে না, মার্কেটে, নেই, তারও তার কোনো তো জবাবদিহিতা কোনো দায়বদ্ধতার নেই, জায়গা নেই। আর নেই বললেই চলে সেটা। এবং এই প্রাইসটা নির্ধারণে যেসব কোম্পানি ভূমিকা রেখেছিল তাদের কোনো দায়বদ্ধতা এই জায়গাতে নেই। সো সাবসিকুয়েন্টলি কারো কোনো দায় নেই, জবাবদিহিতা নেই, সাফার করবে শুধু শুধু সাধারণ সাধারণ বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা। এটা হয়েছে বলে আইপিওর আজ এই অবস্থা। জি। So এই জায়গাটার যেসব জায়গায় ত্রুটি রয়েছে আমাদের উচিত ভালো বিশেষজ্ঞ অ্যানালাইসিস করে এই ত্রুটিগুলো সংশোধন করে তবে মার্কেটে ভালো মানের আইপিও নিয়ে আসা এবং আইপিওর আর মাধ্যমে দুর্বল মার্কেট কোম্পানির জেগে থাকবে। আধিপত্য বা বিস্তার একটু কমিয়ে দেয়া। অবশ্যই, কারণ যত ভালো ভালো কোম্পানি আইপিও আসবে তখন তো অন্যদের আধিপত্য আলটিমেটলি কমান্ডলে কমে আসবে। 10টি আইপিওর মধ্যে যদি 8টি যদি হয় লো পেইড আপের, তখন তো মার্কেটে সেই আইপিও নিয়ে কারসাজি করা খুব সহজ হয় তারা। আসলে লো পেইড আপ নিয়ে কিন্তু আরেকটা ফ্যাক্টর সবসময়ই রয়েছে। সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক ফিরে এসে আমরা বাকি আলাপ এবং একটি প্রতিবেদনও রয়েছে আমাদের হাতে, সেটি আমরা দেখে নেব। জি দর্শক, একটা বিরতির পর ফিরে আসছি, তালিকাতার সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতা। আজকে আমরা আলোচনা করছিলাম দরপতনের মূলে আইপিও কিনা সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন জাকির হোসেন এফসিএ। জাকির হোসেন এফসিএ, আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমাদের হাতে আলোচনার বিষয় নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে তারপর আলোচনায় ফিরলে আলোচনা বিস্তারিত আলাপ করার সুযোগ হবে। একের পর এক দুর্বল আইপিও ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মূল কারণ বলছেন বিনিয়োগকারীরা। দর ধরে রাখতে না পারায় এই বাজারে আইপিও আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাজারের মান ও সার্বিক আস্থা নষ্ট করার জন্য এসব আইপিও দায়ী বলেও মতামত দিয়েছেন তারা। 24শে জানুয়ারি ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ছিল ৫,৯৫০ পয়েন্ট। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে এসে তা ঠেকেছে ৫,৩২১ পয়েন্টে, কমেছে ৬২৯ পয়েন্ট। জানুয়ারির একই দিনে লেনদেন হয়েছে ১,০৩৭ কোটি ৫৭ লাখ টাকা, অথচ শেষ কার্যদিবসে লেনদেন ৩৫২ কোটি ১৩ লাখ টাকা, কমেছে ৬৮৫ কোটি ৪৪ লাখ টাকা। বাজারে নতুন আইপিওগুলোর দর কমছে আশঙ্কাজনকভাবে, যে কারণে এমন দরপতন বলছেন বিনিয়োগকারীরা। দুর্বল আইপিও মার্কেটে আসার কারণে একটা হলো কয়দিন পরে আর তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, এতে করে তার আস্থা হারিয়ে ফেলে এবং বাজার থেকে টাকাগুলোও চলে যায়। এমন অবস্থায় আইপিও আপাতত বন্ধ রাখার পক্ষে এই বিশ্লেষক। অনেক দিন ধরে আপনার উল্টাপাল্টা আইপিও, এবং আমি মনে করি আইপিও না আসা উচিত। একটা স্টেবল জায়গা আসলে তখন দেখে দেখে খুব ভালো স্ক্রিপ্ট, একটা জিপি যখন আসছে তার সাথে অনেক কাস্টমার নিয়ে আসছে, এরকম ভালো স্ক্রিপ্ট নিয়ে আসতে হবে এবং সাপ্লাই বাড়ায় ডেপথ বাড়াবে। হ্যাঁ, আপনি এই ডেপথ তো মানে আজে বাজে শেয়ার দিয়ে ডেপথ বাড়ায় তো লাভ নেই, ডেপথ তো বাড়বে না এটা আসলে। গেল কয়েক বছরে আসা আইপিও দর ধরে রাখতে পারছে না, এতে বাজার নষ্ট হচ্ছে বলছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান। গত ৫-৭ বছরে যে সমস্ত কোম্পানিকে আইপিওতে নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছে তাদের অর্ধেকেরও বেশি দাম, যে ইস্যু প্রাইস, সেটা টিকছে না। তো এটা কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি এবং সার্বিকভাবে বাজারের উপরে একটা অনাস্থা সৃষ্টি করে, বাজারের মান নষ্ট করে। সুতরাং এ ব্যাপারে কিছু কেয়ারফুল হওয়া উচিত। এখন আইপিও বন্ধ হলে বাজার আরও ঝুঁকিপূর্ণ হবে, এমনটা বলছেন এই বিশ্লেষক। আইপিও বন্ধ করে দেওয়ার বিপক্ষে আমি। আইপিও বন্ধ হয়ে গেলে পরে আপনি সেকেন্ডারি মার্কেটে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড সৃষ্টির বিপক্ষে আমি। কোনো রকমের আর্টিফিশিয়াল ডিমান্ড সৃষ্টি করা উচিত হবে না। চলতি বছরে এখনো পর্যন্ত 4টি আইপিও বাজারে এসেছে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, আবারও ফিরছে আলোচনায়। দরপতনের মূল আইপিও কিনা সে বিষয়ে আলোচনা চলছে। জাকির হোসেন এফসিএ রয়েছেন আমাদের সঙ্গে। সবশেষ যে বিশ্লেষক আহমেদ রশিদ লালী, তিনি যেটি বলছিলেন যে আইপিও বন্ধের তিনি বিপক্ষে। আইপিও বন্ধ করে দিলে বাজারে আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হবে এবং বাজারে তখন বিভিন্ন ধরনের ঝুঁকি আশঙ্কা তৈরি হবে। এই বিষয়টি ব্যাখ্যা করবেন কিনা বিস্তারিত, কি ধরনের ঝুঁকি বা আশঙ্কার জায়গা? আমি লালী ভাইয়ের সাথে একমত। আইপিও বন্ধ না, আইপিও টাইমিংটা রাখতে হবে এবং আইপিও কোন ইস্যু আসতেছে সেই ইস্যুর মানটা কেমন সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী প্রাইসটা নির্ধারণ, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আইপিও বন্ধ করে দেওয়া না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই বলছিলেন যে বিএসইসি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত করতে না পারছে, এক্স্যাক্টলি ততক্ষণ পর্যন্ত তো আপাতত সলিউশন হিসেবে আইপিও বন্ধ রাখাই কি সমাধান? কি মানে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা খুব কঠিন কিছু না, তো বন্ধ করার তো নেই। নতুন যে আইপিও, এখন যদি কোনো আইপিওর বা প্রস্তাবনা বিএসইসি থাকে তো সেটার ব্যাপারে তারা একটু সতর্ক হয়ে এই জায়গাগুলো নিয়ে কিছু অ্যানালাইসিস করে তবেই অপিনিয়নটা দিবে। বা লো
পেইড সেটা আপের বিলম্ব হতে পারে, বন্ধ না। হ্যাঁ, কিন্তু লো পেইড আপের অনুমোদন দিল না, এমনটাও তো হতে পারে। এখন হ্যাঁ, এই লো পেইড নিয়ে একটা কথা যেটা রয়েছে যে লো পেইডে কারসাজির একটা অন্যতম সুযোগ থাকে, যেহেতু অল্প ক্যাপিটাল, সেই অল্প ক্যাপিটালে অনেক বেশি টাকা ইনভলভ করে ওইটাকে আর্টিফিশিয়াল ডিমান্ডটা ক্রিয়েট করে ফেলা যায়, আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে এটা প্রাইস বাড়ানো যায়। এখন আমাদের নিয়ন্ত্রক সংস্থার কিন্তু একটা মনিটরিং সেল রয়েছে, তার সার্ভিলেন্স একটা টিম রয়েছে, এটা রিলেটেড সফটওয়্যার রয়েছে, কোন শেয়ার কে কিনতেছে, কোথা থেকে কিনতেছে, কেন কিনতেছে, কিভাবে কিনতেছে, এগুলো কিন্তু যাচাই বাছাই তারা করতে পারে। তো সেইগুলো করে সঠিক সময়ে সঠিক অ্যাকশনটা নিলে কিন্তু এই জাতীয় কারসাজির সুযোগটা মার্কেটে থাকে না। তাহলে আমার মতে যে সার্ভিলেন্স টিম যেটা আছে তারা ওইভাবে অ্যাক্টিভলি কাজ করছে না, অথবা তাদের এই জায়গায় কোনো দুর্বলতা রয়েছে যেটার কারণে তারা ধরতে পারছে না। আচ্ছা, আমরা যদি মার্কেটে এখন আইপিও বন্ধ রাখি, তাতে করে মার্কেটে কি ক্ষতি হতে পারে? যেটা লালি ভাই বললেন সেটা যথার্থ। যদি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয়, অর্থাৎ ফান্ডের আগমন সেইভাবে ঘটে এবং যারা মার্কেটে বিনিয়োগ করছে তারা ওইরকম ভালো মানের শেয়ার না পায়, তখন খারাপ মানের শেয়ারের কিন্তু একটা ডিমান্ড ক্রিয়েট হবে। এই ডিমান্ড ক্রিয়েট হলে ফান্ড অন্যদিকে যাবে এবং মার্কেটে একটা অস্থিরতা আসবে, অন্যান্য শেয়ারের দামটা যৌক্তিক লেভেলে থাকবে না, অযৌক্তিকভাবে বাড়বে। সো আইপিওর মাধ্যমে কিন্তু মার্কেটকে জাগায় তোলা সম্ভব, মার্কেটকে ডুবানো না। কিন্তু আমাদের যেটা হচ্ছে গত কয়েক বছরে, বিশেষ করে লাস্টে 1 ইয়ারে আইপিওর মধ্যে মার্কেটকে ডুবানো হয়েছে। সো এই জায়গাটা বিলম্ব করেন, আপনি আইপিও বন্ধ না করে আপনি একদম ঘোষণা দিন যে আইপিও বন্ধ, আমরা আইপিও দিব না, এই জিনিসটাতে আমু বিপক্ষে। এটি না, আপাততর কথা বলছি। বিলম্ব করেন, ফাইনিং টুইনিং করেন যে কোন কোন দুর্বলতার কারণে আইপিওর এই কাজটা ঘটতেছে, প্রাইসিং মেথডে পরিবর্তন নিয়ে আসেন প্রয়োজনে। কারণ পৃথিবীর অন্যান্য দেশে অনেক রকম মেকানিজম রয়েছে, বুক বিল্ডিং নিয়ে অনেক ধরনের বিতর্কও রয়েছে, বিতর্ক জায়গাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন, বিশেষজ্ঞ সংশোধনের জায়গা রয়েছে, সংস্কারের জায়গা রয়েছে, সংশোধন করেন, সংশোধন করে তবে মার্কেটে আইপিও গুলো আসুক। দুর্বল ক্যাপিটাল যেগুলো আছে বা অল্প ক্যাপিটালের যেগুলো আছে সেইগুলো আইপিও দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া দরকার। কারণ অল্প ক্যাপিটালের শেয়ার মার্কেটে আসলে সেইগুলো নিয়ে কারসাজি চুক্তি অনেক বেশি তৈরি হয়। তো সেইগুলো নিয়ে আরো যেন সতর্ক থাকে। এবং সেই সঙ্গে যেই কোম্পানি মার্কেটে আসছে তাদের শীর্ষকর্তারা এবং যে ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি মার্কেটে নিয়ে আসছে, যে কোম্পানি যে ইস্যু মার্কেটে আসছে তার ব্যাকে কারা রয়েছে, এই ব্যাকের যে মানুষগুলো রিয়েলি তারা কতটুকু স্বচ্ছ, কতটুকু ইথিক্যাল, কতটুকু মার্কেট বান্ধব, তাদের এই জিনিসটাকে বিবেচনায় এনেছে, তাদের মোটিভটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বুঝতে হবে। এই জিনিসটা বোঝার জন্য কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। এবং আসলে সবার দায়বদ্ধতা রয়েছে, যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন এই আইপিওর জন্য তাদের দায়বদ্ধতা রয়েছে, যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করছেন তাদের দায়বদ্ধতা রয়েছে, যারা প্রাইসিং করতেছেন তাদের দায়বদ্ধতা রয়েছে, নিয়ন্ত্রণ সংস্থা যারা অনুমোদন দিচ্ছেন তাদের দায়বদ্ধতা রয়েছে। সবাই যদি সবার কাজটা সঠিকভাবে করি তাহলে মার্কেটে এই কারসাজির জায়গাটা কমে আসবে। সর্বোপরি একদম লাস্ট যে দায়বদ্ধতা সেটা হলো বিনিয়োগকারীদের। ভাই, দুর্বল আইপিও বা খারাপ আইপিও আসলে অনুগ্রহ করে আপনি এটাতে বিনিয়োগে যেন না। আপনি যদি এটা বিনিয়োগে না যান তাহলে এটা আন্ডার সাবস্ক্রাইব হবে শুরুতেই, বা মার্কেটে আসার পরে আপনি যদি বিনিয়োগে না যান শুরুর দিনে মুখ থুবড়ে পড়বে। শুরু থেকে আমাদের গত কয়েক বছরের অ্যানালিসিস দেখেন, আইপিও আসার পর সেটার প্রাইস কিন্তু 10 টাকা শেয়ার, হয়তো সে মার্কেটে ইস্যু প্রাইস ছিল তার 30 টাকা, সেটা মার্কেটে 100 টাকা বিক্রি হয়েছে, কিন্তু সাবসিকুয়েন্টলি পরে যে সেই শেয়ারের দাম 30 টাকা নিচে নেমে এসছে, ইভেন ফেস ভ্যালুর নিচে নেমে এসছে। এই যে বিষয়গুলো, এগুলোতে বিনিয়োগকারীদেরও কিন্তু দায়বদ্ধতা রয়েছে। কিন্তু বিনিয়োগকারীরা তো প্রলুব্ধ হন যখন দেখেন একটি আইপিও বাজারে আসার পর 30 টাকা দিয়ে একটা আইপিও আসলো, সেটি যখন তিনি দেখেন যে সেটি 60 টাকা হচ্ছে, 70 টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে, তিনি তো প্রলুব্ধ হন, তখন তিনি যুক্ত হন। আপনার এই জায়গাটাই কথার আসল জায়গা, যে আপনি যদি আসলে প্রলুব্ধ হন তাহলে দায়টিকে আপনি অন্যের উপরে চাপাতে পারেন। প্রলুব্ধ তো আপনি হয়েছেন, প্রলুব্ধ করার পেছনে শেয়ার মার্কেটের কাজই তো এটা রিস্কি জায়গা। জি, কিন্তু প্রলুব্ধ করার পেছনে তো একটি চক্র কাজ করে, আপনি নিশ্চয়ই জানেন। সেই একটি চক্রের কথা সবসময় বলা হয়, যারা হচ্ছে আইপিও বাজারে আসার পর নিজেরা কেনা বেচা করে দরটি উপরের দিকে নিয়ে যায়, যেন অন্যরা প্রলুব্ধ হয়ে সেই শেয়ারটি কেনে এবং যখন সেই শেয়ারটি অন্যরা কিনছে নিজেরা বিক্রি করে বের হয়ে যায়। এরকম চক্রের অভিযোগ পাওয়া যায়। এই চক্র কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর যেখানে শেয়ার মার্কেট আছে সেখানে চক্র আছে, তারা চক্র কাজ করে। তাহলে এই চক্রটি বন্ধ করে দিলেই আর সাধারণ বিনিয়োগকারীরা বন্ধ করা সম্ভব না, বাট চক্রের এই যে কুমতলব যেটা, সেই কুমতলবের কাজটাকে নিয়ন্ত্রিত করা, এই নিয়ন্ত্রিত করার জন্যই কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা। সো তাদেরকে যতটা সম্ভব একটা বিধানের মধ্যে বেঁধে রাখা, তারা কেউ দোষ করলে সেই দোষের যত শাস্তির নিশ্চয়তাটা নিয়ে আসা, আইনগত ব্যবস্থাটা গ্রহণ করা, এই জায়গাগুলোতে আমাদের কিন্তু বেশ ত্রুটি রয়েছে, এই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে। আমাদের নিয়ন্ত্রণ সংস্থা এখনো ওই লেভেলে শক্তিশালী না, বা যারা মার্কেটে এই কাজগুলো করে তারা অনেক বেশি প্রভাবশালী। তো এই জায়গাগুলোতে কিছু সমস্যা আমাদের রয়েছে, যেহেতু আমাদের এই দেশে নানা রকম প্রবলেম রয়েছে, রাজনৈতিক চাপ রয়েছে, যারা এগুলো করে তাদের রাজনৈতিক একটা প্রভাব রয়েছে, সবকিছু মিলে ওইসব বিষয়গুলো রয়েছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা, তারা আরো বেশি সতর্ক হতে হবে। তাদেরকে বারবার বলা হয় যে
জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন, আপনার টাকা আপনার, ঝুঁকি আপনি নেবেন। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকির জায়গা। সো আপনি লোভটা কম করেন, লাভের আশা করেন, লোভটা করেন না, লোভটা কম করেন। লোভটা কম করলে এখানে আসলে আপনার নিজের ক্ষতির সম্ভাবনাটা কম আসবে, লাভ হয়তো কম আসবে, ক্ষতি আসবে। যারা লোভ করেছে, যারা এই জাতীয় বিনিয়োগে যায়, তাদের শুরুতে লাভ হয়তো কোনো একটা ইস্যুতে অনেক বেশি লাভ করে, আর একটা ইস্যুতে অনেক বেশি লস করে, দিন শেষে অ্যাভারেজ করে তাদের লাভের পরিমাণ কিন্তু ওইভাবে থাকে না, তারা ক্ষতিগ্রস্তই হয়। সো তারা যদি আরও বেশি ম্যাচিউর আচরণ করে, তাহলে মার্কেটে আরও বেশি উপকার হবে। সো আসলে একটা মার্কেট ভালো হওয়ার জন্য, স্থিতিশীল হওয়ার জন্য সবার দায়বদ্ধতা রয়েছে। এই সবার দায়বদ্ধতাটা আমরা যদি সঠিকভাবে পালন করি, যার যার দায়িত্ব সেই দায়িত্বের জায়গায় সঠিকভাবে পালন করি, তাহলে কোনো কিছু বন্ধ করে দেওয়ার প্রশ্ন আসবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্প্রতি একটি প্রস্তাব করেছে বিএসইসির কাছে যে স্বল্প মূলধনী কোম্পানি যখন মার্কেটে ট্রেড হবে তখন আমরা কোনো সার্কিট ব্রেকার রাখবো না, সার্কিট ব্রেকার থাকবে না। তাহলে 10% করে যে প্রতিদিন বাড়ে একটি লো পেইড আপ, সেটি বন্ধ করে দেওয়া যাবে, এরকম তাদের প্রস্তাবনা রয়েছে। সার্কিট ব্রেকার এই স্বল্প মূলধনী কোম্পানির ক্ষেত্রে যদি বন্ধ করে দিই, তাহলে কি আদৌ কি সেই সমস্যার সমাধান হবে, কারসাজি বন্ধ হবে? আমার কাছে খুব লজিক্যাল মনে হয়নি আপনি যেটা বললেন সেই প্রস্তাবনাটা। কারণ হলো আজকে 10% বাড়ছে, কালকেও তো এটা 10% বাড়ছে, পরশুদিন আবার 10% বাড়ছে। এই 3 দিনের যেটা 3 দশকে 30% বাড়ছে, সেটা হয়তো সার্কিট ব্রেকার না থাকলে একদিনে 30% বাড়বে। যে লোক 3 দিনে কিনতেছে সে তো একদিনেই কিনবে। যে প্রবলেমটা 3 দিন ধরে হচ্ছে, অর্থাৎ সময়টা বেশি পাওয়া যাচ্ছে, এটা দেখভাল করার, সেটা একদিনের মধ্যে সেটা অনেক কিছু ঘটায় ফেলা সম্ভব। সো সেটা প্রশ্ন না কারা কিনতেছে, প্রতিদিন যদি কিনে থাকে কারা কিনতেছে। কোন একটা দুর্বল কোম্পানি, জেড ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানির শেয়ারের দাম খুবই কম নিচে পড়ে আছে, সেটার দাম ক্রমান্বয়ে বাড়তেছে, কি কারণে বাড়তেছে, এগুলো মানে দেখে মার্কেটে কিন্তু সবার মুখে মুখে থাকে কোথায় ঘটতেছে, কি ঘটতেছে। সো নিয়ন্ত্রণ সংস্থা এটা জানে না তা কিন্তু না। তাহলে তারা যদি জেনে থাকে, সেই ব্যবস্থাটা শুরুতেই নিলে এই হতে পারে না। সো সার্কিট ব্রেকার তুলে দেওয়াটা এটা সলিউশন না, সার্কিট ব্রেকারটাই কোনো সলিউশনের ওরকম কোনো জায়গা বলে মনে হয় না। তারপরেও একটা শেয়ার বিনিয়োগকারীদের একটা জায়গায় বেঁধে রাখার একটা প্রক্রিয়া হলো সার্কিট ব্রেকার, সেটা তুলে দিলে যে প্রবলেম সলভ হয়ে যাবে এটা আমি মনে করি না। সো এটা আমার কাছে মনে হয়নি খুব ওয়াইজ কোনো কথাবার্তা। আচ্ছা জি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপগুলো করতে চাই আপনার সঙ্গে। দর্শক, বিরতির পর ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা। আমরা আলোচনা করছিলাম আজকে দরপতনের মূল আইপিও কিনা। আমাদের সঙ্গে রয়েছেন জাকির হোসেন এফসিএ। দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে এই মুহূর্তের মার্কেটের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ঢাকার পুঁজিবাজারের ওয়েবসাইটে যাচ্ছি শুরুতেই। ডিএসসিএক্স যেটি প্রধান সূচক, সেখানে দেখতে পাচ্ছি 11 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে। ইতিবাচক অবস্থানেই মার্কেট এখনো পর্যন্ত 5332 পয়েন্ট। ডিএসসিএক্স এবং ডিএসসিএস যেটি সুরিয়া সূচক, সেখানে 4 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 1232 পয়েন্টে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 4 পয়েন্টের কিছু বেশি কমেছে, অবস্থান করছে 1893 পয়েন্টে। 2 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 197 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। 177টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 105টির। অপরিবর্তিত রয়েছে 49টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা এক নজর দেখে নিচ্ছি। টপ 20 তালিকা যেটি বলছে, এই মুহূর্তে ফরচুন রয়েছে প্রথম অবস্থানে, সেটি লেনদেন হচ্ছে 37 টাকা 60 পয়সায় ঠিক এই মুহূর্তে। মন্য সিরামিক 275 টাকা 30 পয়সায় হাতবদল হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবল 171 টাকা 90 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 4 নম্বরে রয়েছে টপ 20 এই মুহূর্তে, লেনদেন হচ্ছে 337 টাকা 50 পয়সায়। ন্যাশনাল টিউবস সেটি 122 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি ডেফোডিল কম্পিউটার্স 53 টাকায় লেনদেন হচ্ছে। মন্য স্টেফলার্স 1354 টাকা দুঃখিত 1354 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। ইস্টার্ন কেবলস সেটি 342 টাকা 90 পয়সায় হাতবদল হচ্ছে অষ্টম অবস্থানে থেকে। স্কয়ার নেট 42 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে, এটা কিছুদিন আগে আইপিও মার্কেটে এসেছে জি। এবং তারপর দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক খুব সম্ভবত 272 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে জি, স্ট্যান্ডার্ড সিরামিক। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের ঠিক এই মুহূর্তের খবরাখবর। আমার কাছে আমরা আবারও ফিরছি আমাদের তালিকাতার মূল আলোচনায়, দরপতনের মূলে আইপিও কিনা। আমাদের সঙ্গে রয়েছেন জাকির হোসেন এফসিএ। জাকির হোসেন এফসিএ, মার্কেট আজকে বেশ ইতিবাচক, কিন্তু যদি আমরা গেল 2 সপ্তাহের মার্কেট পরিস্থিতি দেখি, তাহলে মার্কেটের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেই অবস্থা থেকে আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গেল সপ্তাহের অলমোস্ট আসলে শেষ কার্যদিবসেই বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা যখন মার্কেটে দেখি যে 1000 কোটি টাকার ট্রেড হয়, এটা খুব বেশি দিন আগের কথা নয়। জানুয়ারির 24-25 তারিখের দিকে আমরা দেখেছি যে 1000 কোটি টাকার ট্রেড হয়েছে, তারপরে দেখেছি 1500 কোটি টাকার ট্রেড হয়েছে। এখন মার্কেটে গড়ে ট্রেড হচ্ছে 250 কোটি টাকা 300 কোটি টাকার মতো। এই যে বিপুল অঙ্কের 600-700 কোটি টাকা, সেই টাকা কোথায় গেল? আসলে আপনি আসল জায়গাটা বলেছেন। মার্কেট আজকে ভালো বলছিলেন, গতদিনে ভালো বলছিলেন, আমি ভালো কিছু দেখিনি এখনো। পয়েন্ট যুক্ত হয়েছে ইতিবাচক, এক্স্যাক্টলি এই পয়েন্ট যুক্ত হওয়া বা পয়েন্ট হারানো, এইটি মার্কেটের বড় ভালো জায়গা না।
দেখতে সূচক দিয়ে হয়তো মার্কেটকে পরিমাপ করা হয়, কিন্তু আপনি দেখেন কোনো একটা কোম্পানির একটা শেয়ার যদি ট্রানজ্যাকশন হয় সেটার একটা ইম্প্যাক্ট মার্কেটের সূচকে আছে, কারণ মার্কেটের ওভারঅল সূচক তার সমস্ত শেয়ারকে বিবেচনায় নিয়ে হয়, কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে কিন্তু একটা শেয়ার। সো এইভাবে অল্প টাকার ট্রানজ্যাকশনের সূচক অনেক বাড়ানো যায়, অল্প টাকার ট্রানজ্যাকশনের সূচক কমতে পারে। তো সূচক মার্কেট এইটার সবচেয়ে বড় পরিমাপক না যে মার্কেট ভালো কি খারাপ, মার্কেট ভালো কি খারাপ তার বড় পরিমাপক এখানে ইনভেস্টরদের পার্টিসিপেশন কতটা আছে, লেনদেন কতটা, সেই লেনদেনের জায়গাটা খুবই কম। অর্থাৎ লেনদেনের জায়গাটা কম মানে এখানে ক্রেতার সংখ্যাও যেমন কম, বিক্রেতার সংখ্যাও তেমন অলমোস্ট কেউ লাভ করতে পারছে না বলে ট্রানজ্যাকশন এক্স্যাক্টলি। অর্থাৎ মার্কেটে স্থবির হয়ে গেছে। এই স্থবির জায়গা থেকে, প্যারালাইজ জায়গা থেকে মার্কেটকে চঞ্চল করাতে হবে। এই চঞ্চল করাতে গেলে কি লাগবে সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি। সো মার্কেটে সূচক বাড়লে আস্তে আস্তে শেয়ারের দাম বাড়বে, লাভে আসবে, যারা ইনঅ্যাক্টিভ আছে তারা অ্যাক্টিভ হবে, এভাবে হবে, হতে হতে এটা ধীরে ধীরে হবে। সো সূচক এই যে গতদিন বেড়েছে আজকে বাড়তেছে, এই বাড়ার ধারাবাহিকতাটা থাকতে হবে, অল্প করে বাড়ুক কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে, লেনদেনের পরিমাণটা বাড়তে হবে, বিনিয়োগকারীদেরকে অ্যাক্টিভ হতে হবে। এই জিনিসটুকু যদি হয় তাহলে মার্কেটের ভালো দেখবেন। তা নাহলে এরকম একদিন দুই দিন তিন দিন বাড়বে আবারও মার্কেট পড়বে যদি এভাবে অ্যানেক্টিভ থাকে। কারণ না বাড়লে যারা এখানে বেড়াজালে আটকে গেছে তারা ছুটতে পারবে না। বেড়াজাল মানে লোনের বেড়াজাল, যারা লোন নিয়ে যে শেয়ার কিনেছে দাম কমে তার অবস্থা কিন্তু এখন অনেকে বলছেন মার্কেট সংশ্লিষ্টরা যে নিয়ন্ত্রক সংস্থা ফোন করে বিভিন্ন হাউসে বলছে শেয়ার কেনার জন্য, যেই কারণেই মার্কেটের সাময়িকই ভাবে পয়েন্ট বেড়েছে। আসলে এই যে নিয়ন্ত্রণ জোর করে মার্কেটকে ধরে রাখা, ফোনের নির্দেশনা, এই জিনিসটা মার্কেটের জন্য আসলে অনেক ক্ষেত্রেই ক্ষতিরই কারণ। একটা সময় ছিল যখন কোনো বিনিয়োগকারী লোনের জারে আটকে তার ট্রিগার সেলের টাইম এসে গেছে, আমরা শুনেছি, আমার কাছে এরকম কোনো এভিডেন্স নেই, নিয়ন্ত্রণ সংস্থা ফোন করে বলেছে খবরদার ট্রিগার সেল করো না, তোমরা কোনো শেয়ার বিক্রি করো না। তখন বিক্রি করলো বিনিয়োগকারী, তার শেয়ারের এগেনস্টে হয়তো 10 টাকা ফেরত পেত, কিন্তু আস্তে আস্তে ওই মার্কেটটা কমতে 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 আরও এমন জায়গাতে গেছে যখন বিনিয়োগকারী উল্টো বাসার থেকে টাকা নিয়ে এসে তাকে আরও 20 টাকা দিতে হচ্ছে। তখন ঠিকই টিকা সেল করেছে কোম্পানি। অর্থাৎ বিনিয়োগকারী যেটা একসময় পজিটিভ ছিল, পজিটিভ ছিল, বিক্রি করলে সে সামান্য কিছু হলো নিজে পেত, সেই জিনিসটা উল্টো বাসার থেকে টাকা এনে দিতে হচ্ছে এরকম নির্দেশনার কারণে। সো এই জায়গাগুলো মার্কেটে ভালো কিছু করতে পারে না। আমাকে প্রেশার দিয়ে শেয়ার কিনে আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ আমি প্রেশার দিয়ে কিনবো, আমার কোনো টাকা আমাকে ধার করে বা কোনো জায়গার অন্য টাকা নিয়ে এসে বা কোনোভাবে নিজের টাকা ইনভলভ করতে হবে। এখান থেকে যদি লাভ না আসে তাহলে আমি ইনভলভ করবো কেন? আর ইনভলভ করলাম যখনই লাভ আসবে তখনই তো আমি বিক্রি করে বেরিয়ে আসবো, তাহলে ভালোর অবস্থানটা তো ধরে থাকবে না। যখনই মার্কেট বাড়বে আমার লাভ আসবে আমি বিক্রি করে দেবো, বিক্রি করে দিলে ভালোর অবস্থানে থাকলো না। ভালোর অবস্থানে ধরে রাখার জন্য স্থায়ী ফান্ড দরকার। আপনার স্মরণ থাকবে আমি সেই ফান্ডের কথাই কিন্তু প্রশ্নটি করেছিলাম শুরুতে আপনাকে, যে এই যে 1000 কোটি 1500 কোটি টাকার ট্রানজাকশন হলো সেই টাকাগুলো কোথায় গেল? আসলে ট্রানজাকশন যেটা 1500 কোটি হয়েছে, একজন বেচেছে আর একজন কিনেছে, টাকা মার্কেট থেকে বের হয়ে যায়নি। আমার মূলধন ক্ষতিগ্রস্ত, আমি যে টাকা বিনিয়োগ করেছিলাম মার্কেটে আমার সেই বিনিয়োগটা আছে, কিন্তু আজ আমি আমার সেই বিনিয়োগের যে মার্কেট মূল্য সেটা কমে গেছে। কিন্তু বাজার মূলধন কমেছে এরকম কিন্তু প্রতিবেদন, এই যে বাজার মূলধন কমেছে, মার্কেট থেকে টাকা বেড়ে যাওয়ার কারণে মূলধন কমেনি। একটা বাজার মূলধন হলো বাজারের টোটাল যে শেয়ার আছে তার মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তা যে মার্কেট প্রাইস আজকে 50 টাকা ছিল সেটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, কালকে যেটা 40 টাকা তো 40 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, অর্থাৎ 10 টাকা করে। যদি 1000 শেয়ার থাকে 1000 × 10,000 টাকা মার্কেট থেকে হারাই গেছে, কিন্তু টাকাটা কেউ কিন্তু নিয়ে যায়নি। সো মূলধন কমে যাওয়া মানে টাকা মার্কেট থেকে চলে যায়নি। ট্রানজাকশন কম হচ্ছে মানে একজন বেচতেছে কম, একজন কিনতেছে কম। কেনা বেচা দুটোই, যে বেচতে চাচ্ছে যে দামে ওই দামে ক্রেতা নেই, বা কিনতে চাচ্ছে যে দামে ওই দামে বিক্রেতা নেই, কেনা বেচাটা কম হচ্ছে। মার্কেটে আস্থা নেই বলে বিনিয়োগকারীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই, তারা তাকায় তাকায় দেখছে বা দেখছে না, মুখ ফিরিয়ে বসে আছে। অনেকে বলছেন মার্কেট কত কমতে পারে দেখবেন, তারপরে তারা ফার্দার বিনিয়োগে যাবে। এই জায়গাটা আসলে কমার যে বটম লেভেল, এই বটম লেভেল আসলে খুঁজে পাওয়াটা সেটা দুষ্কর। এইরকমটা বোকামি কাজ, কারণ মার্কেটে আপনি কখনো বিক্রির সময় একদম হায়ার প্রাইসে বেচতে পারবেন না, কিনতে চাইলে লোয়ার প্রাইসে কিনতে পারবেন না। এটা ভাগ্যে কোনো এক সময় একবার দুবার ঘুরতে পারে, সবসময় আপনার জন্য ঘুরবেন না। সো আপনি বটম লেভেলের জন্য ওয়েট করতে করতে থাকবেন, এক সময় দেখবেন আপনার অপরচুনিটি আপনার হাত থেকে সরে গেছে। সো মার্কেটে এখন যে অবস্থা, বিনিয়োগের পারফেক্ট টাইম, কিন্তু বিনিয়োগের এই জন্য অনেকের সক্ষমতা নেই। যাদের সক্ষমতা আছে তারা যদি এখন বিনিয়োগ করে, একটু ধৈর্য ধরে কিছুদিন যদি বিনিয়োগ করে, ভালো মানের শেয়ারে বিনিয়োগ করে, তাহলে পাবে। এখন অনেক ব্যাংকের ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়নি, যাদের প্রাইস 10 টাকার আশেপাশে। আচ্ছা, যদি বিষয়টা যদি এরকম ভাবে ধরি যে যারা বিনিয়োগ করবেন তাদের তো তারা সবাই হাই প্রাইসে শেয়ার কিনেছিলেন, সেগুলো দর কমে গেছে, মার্কেট না বাড়া পর্যন্ত সেগুলো বিক্রি করে তারা ফার্দার বিনিয়োগে আসতে পারবেন না। তাহলে কি বাইরে থেকে ফ্রেশ ফান্ডের একটা সাপ্লাই দরকার? এইটাই বলছিলাম যে তাদের ফান্ডটা আটকে গেছে, এই যারা লোন নিয়েছে তারা আরো বেশি আটকে গেছে। সো মার্কেটে ফান্ডের ইনজেক্ট হতে হবে। এইটাই বলছিলাম 2010 এর কথা স্মরণ আছে। 10 এই জাতীয় হওয়ার পরে স্বল্প মেয়াদী যে প্রস্তাবনাগুলো সরকারের তরফ থেকে এসেছিল, তার মধ্যে বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড এসেছিল,
কি অবস্থা সেই ফান্ডের মাধ্যমে কত টাকা বিনিয়োগ হয়েছিল, মার্কেটকে কতটুকু সচল করা হয়েছিল, এখন কেন ইনঅ্যাক্টিভ সেই ফান্ড কেন এখন মার্কেটে অ্যাক্টিভ হচ্ছে না। সো এইরকম সরকারের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপগুলো দরকার আছে। সরকারের একটা সংস্থা আছে আইসিবি, যারা মার্কেটের সবচেয়ে বড় প্লেয়ার, তাদেরও পদক্ষেপ দরকার আছে। তারা যদি সাধারণ বিনিয়োগকারীর মতো আচরণ করে, দাম কমলে তখন কিনবে, দাম বাড়লে তারা বেচে দিবে, মার্কেটের স্থায়িত্বের জন্য তাদের কোনো কিছু করণীয় নেই, তাহলে সেটা ভুল হবে। কিন্তু আইসিবি যে দাবিটি করে তাদেরকেও তো প্রফিট করতে হবে। যখন আইসিবি, আপনার স্মরণ আছে কিনা, জানুয়ারি 27 তারিখ তারা কিন্তু হিউজ একটি সেল প্রেশার দিয়েছিল, কারণ তখন ইন্ডেক্স প্রায় 5900 ছুঁই, তখন তাদের তো প্রফিট করতে হবে। তারা কি শেয়ার বিক্রি করবে না, সবসময় কি হোল্ড করে বসে থাকবে? না, সবসময় হোল্ড করবে না। আমি বলি তাদের এই সেলটা যদি মার্কেটের ক্ষতি করে, তবে তাদের সেলটা শেষ স্টপ করা উচিত। প্রশ্নটি আরেক জায়গায়, সেটা হচ্ছে আইসিবি যখন মার্কেটের শেয়ার বিক্রি করে তখন অন্যান্য প্রাতিষ্ঠানিকরা তাকে অনুসরণ করে একই সঙ্গে শেয়ার বিক্রি শুরু করে। তখন তো মার্কেটে একটা বড় প্লেয়ার শুধু আইসিবি না, আইসিবি সবথেকে বড় প্লেয়ার। এরকম আরো কিছু প্লেয়ার আছে, তারা কেউ বাই করলে সবাই বাই করতে যায়, তারা কেউ সেল করলে তাও সবাই সেল করতে যায়, তাদেরকে অনুসরণ করে। মার্কেটে এরকম অনেক অ্যানালাইসিস করে, অনেক কোম্পানি আছে, তারা অ্যানালিসিস করে তাদের অ্যানালিসিস রিপোর্ট পেপারে দেয়, সবাই সেটা অনুসরণ করে। কোন একটা কোম্পানি অ্যানালিসিস করে তারা সেটাকে ভালোভাবে মতামত দিলে সবাই সেটা কিনতে যায়। সো এই সব প্রতিষ্ঠানের মার্কেটের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে। অনেক সচেতন হয়ে তাদের এই কাজগুলো করতে হবে। এই সচেতনতার জায়গাটায় আমার মনে হচ্ছে যে কিছুটা রয়েছে। আপনি যেমন বললেন যে তাদের তো প্রফিট করতে হবে, তাদের তো প্রফিট লাগবে, তারা ওই প্রফিটের চিন্তাটাই মাথায় রাখে। কিন্তু একটা যে রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, মার্কেটের প্রতি একটা রেসপন্সিবিলিটি রয়েছে, ওইটা মাথায় নিয়ে সেই বিক্রয়ের সময় একটু সচেতন হয়ে বিক্রয় করা, মার্কেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন সময় বিক্রয়টা বন্ধ করা, এই জাতীয় কাজগুলোতে একটু ভূমিকা না রাখলে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এই জায়গাটাতে অনেক সবসময় ক্ষতিগ্রস্ত হবে। আপনি ফ্রেশ ফান্ডের ইন করার কথা বলছিলেন, সেটি কি গভর্নমেন্ট কি তাহলে আইসিবির মাধ্যমেই করবে? আইসিবি আপনি জানেন যে 5000 কোটি টাকার একটি বন্ডের অনুমোদন বা 5000 কোটি টাকার একটি ফান্ড চাইতে যাচ্ছে সরকারের কাছে, এরকম একটি কথা আমরা শুনেছি। এটা আইসিবির হাত দিয়ে সমস্ত আমরা যা কিছু করছে, গভর্নমেন্ট করতে চাচ্ছে সব আইসিবির মাধ্যম দিয়েই করতে চাচ্ছে, বা করতে যদি যায় তাহলে একটা জায়গা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেটা বললাম যে মার্কেটে সে সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে। কোনো কিছু যদি একটা জায়গায় এরকম কন্ট্রোলের ভূমিকায় চলে যায়, সেটা কিন্তু ভালো কিছু না। সো বিকল্প জায়গাগুলো তৈরি করা, এই বিনিয়োগের ক্ষেত্রে এই ফান্ডটা যদি অন্য কিছু প্রতিষ্ঠানকে দেওয়া যায়, তাদেরকে বাইন্ডিংস দেওয়া যায় যে এখন তোমরা বিক্রি করতে পারবে না, বিক্রি করতে সবাই যেটা বলেন যে এরকম ফ্রেশ ফান্ড দিয়ে মার্কেটকে বেশি দিন ভালো রাখা যাবে না। অন্যান্য বিনিয়োগকারীদের, মানে সাধারণ বিনিয়োগকারীদের যখন ইনফ্লুয়েন্স হবে, ইনভলভমেন্ট বাড়বে, তখনই মার্কেট আসলে রাইজ করবে। এখন মার্কেটে আসলে শেয়ারের প্রাইসে তো দুটো জিনিস কাজ করে, একটা হলো ফিনান্সিয়াল ম্যাটার, কোম্পানির ভালো মন্দের সাথে শেয়ারের আপ ডাউন, প্রাইস আপ ডাউন করে। অন্য জিনিস কিন্তু আছে যে তার ডিমান্ড এবং সাপ্লাই। আপনি যদি কোনো একটা শেয়ার, যেটা আমরা স্বল্প পুঁজির শেয়ার নিয়ে বলছিলাম, স্বল্প ক্যাপিটালের, তো এইরকম যদি ডিমান্ড সাপ্লাই কোনো কিছু টাকা দিয়ে মার্কেটে কিছু শেয়ার কিনে যদি ব্লক করে দেওয়া যায় যে সেটা মার্কেটে আর ফার্দার সেলের জন্য আসবে না, তাহলে কিন্তু মার্কেটে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড কিন্তু সামান্য হলেও ক্রিয়েট হবে, সূচকটা বেড়ে যাবে। যারা বেড়া জালে আটকে গেছে তারা কিন্তু তাদের ফান্ডটা বেরো করে ফেলে তারা অ্যাক্টিভ হতে পারবে। ওই অ্যাক্টিভ হওয়ার সুযোগটুকু যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে মার্কেট কিন্তু আবার টার্ন পাবে। তাহলে কিন্তু মার্কেট এই প্যারালাইজড হয়ে পড়ে থাকবে। আসলে এই অবস্থা থেকে বেরোতে গেলে নতুন ফান্ড ইনজেক্ট ছাড়া, সেটা যে প্রক্রিয়ায় বলেন, ইনজেক্ট ছাড়া কোনো পথ নেই। এটার পরোক্ষ যে ভূমিকা রয়েছে আমাদের ব্যাংক, লিজিং, এদের ইন্টারেস্ট রেটেরও। এখানে যে কোনো জায়গায় ডিপোজিট করলে আপনি 10% হারে নিশ্চিতভাবে একটা মুনাফা পাচ্ছেন। সো মার্কেটে রিস্ক নিয়ে অনেকে এটা যেতে চাচ্ছে না। ওইসব জায়গায় যদি ডিপোজিটের রেটটা কমে আসে, তো লোকের বিকল্প বিনিয়োগের জায়গা হিসেবে তখন হয়তো মার্কেটে আসবে। এরকম নানামুখী বিষয়ে ছোট ছোট করে কাজ করার আছে, যেটা মার্কেটের ভূমিকা রাখবে আশা করি। জাকির হোসেন এফসি, অসংখ্য ধন্যবাদ আপনাকে তালিকাতায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।